বিদেশি ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিল সরকার, এবার না খেয়ে মরবে দেশের মানুষ। ইতিমধ্যে এই সরকারকে জনবান্ধবের পরিবর্তে দলবান্ধব দেখেছে। আর এই বাজেটের যে বিবরণ আসছে সেই বিবরণ প্রমাণ করছে যে একটি দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট থেকে উপকার লাভ করবে। বিভিন্ন জায়গায় মিছিল দেখা যাচ্ছে বিশেষত সংগঠনের, আওয়ামী লীগের, ছাত্রলীগের। এটা নিয়ে আসলে এনসিপির কোনো বার্তা আছে কিনা? আমরা মনে করি এটা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং আমরা আসলে অন্তর্বর্তী সরকারের আমলেও এত মিছিল দেখি নাই। যদিও বলা হতো অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তারা হোম মিনিস্ট্রি চালাতে পারছে না। আমরা দেখছি এখন আরও দুর্বল অবস্থা হোম মিনিস্ট্রি, তারা আরও হোম মিনিস্ট্রি চালাতে পারছে না, এবং ঢাকায় থানায় থানায় মিছিল হচ্ছে। এটা আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকারের ব্যর্থতা। 1,12,000 কোটি টাকা হলো দেখানো হয়েছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ। এত বিশাল অঙ্কের টাকা যদি সরকার যদি অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে যদি তারা লোন নেয়, তাহলে সাধারণ মানুষ ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা পাবে? ইতিমধ্যেই ওই আসালক তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে লুটপাট করে দেশের বাইরে চলে গিয়েছে। আবার সরকার যদি আবার সেই ব্যাংকগুলো থেকে আবার টাকা নিয়ে ঋণ নেয়, তাহলে সাধারণ মানুষ আর ব্যাংকগুলো থেকে টাকা পাবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। 2,42,000 কোটি টাকা সরকার কোথা থেকে নির্বাহ করবে? এই বাজেট হচ্ছে লুটপাটের বাজেট। এই বাজেট হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার বাজেট। বাজেটে বাড়বে ব্যাংক ঋণ, এতে দেশের ব্যাংকিং খাত আরও বেশি দুর্বল হয়ে পড়বে। বেসরকারি খাত ঋণ বঞ্চিত হয়ে সংকুচিত হতে পারে চাকরির বাজার। বাজেট প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করেছেন এনসিপি নেতারা। যে বাজেটটাকে আমাদের মনে হচ্ছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত, কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে, এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ আদা পানি খায় ঠিকই, গোলা করে খায়। আমাদের বর্তমান সরকারটা ঠিক একদম এক্স্যাক্টলি সেম। এই যে এসালামের কথায় না কার কথায় আল্লাহ জানে বহাইছিল, যে ইসলামী ব্যাংকের জিএমডিটা চেঞ্জ করে বহাইছিল, 1 সপ্তাহ রাখতে পারলো না। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ভূমিকায় পুরো সংসদ ইমপ্রেসড এবং পুরো সংসদ স্তব্ধ, অনেকটা পিন পতন নীরবতা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলা আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বিদেশি ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিল সরকার, এবার না খেয়ে মরবে দেশের মানুষ। রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। এটা অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। দেশের মানুষের উপর ঋণের চাপটা আরো বাড়াবে। বাংলাদেশের ইতিহাসে এমন বাজেটেই প্রথম আপনার পরিবারের মাসিক আয় 30,000 টাকা, কিন্তু খরচ 45,000। তাহলে কি করবেন? ঋণ করবেন, এবং সেই ঋণের সুদ দিতে গিয়ে আপনার সংসার আরও কঠিন হয়ে যাবে। এটাই এখন হচ্ছে বাংলাদেশের সাথে। 11 জুন 2026 সালে বিএনপি সরকার 19 বছর পর প্রথম বাজেট দিয়েছে। বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। কিন্তু সমস্যা হলো, এই বাজেটের প্রায় 2,43,000 কোটি টাকারই কোনো অর্থ নেই সরকারের কাছে। এই টাকা আসবে ঋণ করে, বিদেশ থেকে, ব্যাংক থেকে, আর সেই ঋণের বোঝা শেষ পর্যন্ত কাঁধে পড়বে আপনার, আমার, সাধারণ মানুষের। আজ সেই বাজেটের আসল সত্য বলবো, সংখ্যার আড়ালে লুকোনো ভয়াবহ বাস্তবতা। প্রথমে সংখ্যাগুলো বোঝা দরকার। সহজ ভাষায়, মোট বাজেট 9,38,000 কোটি টাকা। এটা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সরকারের আয় কত হবে? রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা, অর্থাৎ ব্যয় আর আয়ের ফারাক হলো 2,43,000 কোটি টাকা। এটাই বাজেট ঘাটতি। এই ঘাটতি মেটাবে কিভাবে? বিদেশ থেকে ঋণ নেবে 1,09,850 কোটি টাকা, ব্যাংক থেকে ঋণ নেবে 1,12,000 কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে 15,000 কোটি টাকা। এখন হিসাব করুন, বাংলাদেশের মোট ঋণ গত ডিসেম্বরে ছিল 23,42,000 কোটি টাকা। এই বাজেটে আরও প্রায় 2.5 লাখ কোটি টাকা ঋণ যোগ হবে, অর্থাৎ আপনার, আমার, আমাদের সন্তানদের সবার মাথায় ঋণের বোঝা আরও ভারী হবে। সুদের পেছনেই যাচ্ছে বাজেটের বিশাল অংশ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর।
এই বাজেটে সবচেয়ে ভয়াবহ তথ্যটা এখন বলি। এই বাজেটে শুধু ঋণের সুদ পরিশোধ করতেই খরচ হবে 1,27,500 কোটি টাকা। এর মধ্যে দেশীয় ঋণের সুদ 1,05,000 কোটি এবং বিদেশি ঋণের সুদ 22,500 কোটি টাকা। মানে বুঝুন, সরকার যদি এখন সব ঋণ বন্ধও করে তাও পুরনো ঋণের সুদেই চলে যাচ্ছে পুরো পরিচালন ব্যয়ের 1/3। এই টাকা কোথা থেকে আসবে? আসবে আপনার পকেট থেকে। কিভাবে? ভ্যাট বাড়িয়ে, কর বাড়িয়ে, পণ্যের দাম বাড়িয়ে। সহজ উদাহরণ দিই, আপনি বাজারে গেলেন, চাল কিনলেন, সেই চালের দামের ভেতরে আছে সরকারের ভ্যাট। সেই ভ্যাট দিয়ে সরকার বিদেশি ঋণের সুদ দিচ্ছে, অর্থাৎ আপনি চাল কিনছেন আর সেই টাকা চলে যাচ্ছে বিদেশি ব্যাংকে সুদ হিসেবে। এটাই এই বাজেটের আসল চেহারা। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব? অসম্ভব অঙ্কের খেলা। এখন একটা মজার কিন্তু ভয়াবহ হিসাব করি। সরকার বলছে রাজস্ব আদায় হবে 6,95,000 কোটি টাকা। গত বছর আদায় হয়েছে মাত্র 3,90,000 টাকার আশেপাশে। মানে এক বছরে রাজস্ব প্রায় দ্বিগুণ করতে হবে। এর জন্য প্রবৃদ্ধি দরকার কমপক্ষে 42%। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল মাত্র 27.3%। এনসিপি নেতা নাহিদ ইসলাম সরাসরি বলেছেন, যদি সেই সর্বোচ্চ রেকর্ডও হয় তাও লক্ষ্যমাত্রার চেয়ে 70,000 কোটি টাকা কম থাকবে। তাহলে কি হবে? সহজ উত্তর, লক্ষ্যমাত্রা পূরণ না হলে ঘাটতি আরও বাড়বে, আরও ঋণ করতে হবে, আরও সুদ দিতে হবে। এই চক্র থেকে বেরোনোর পথ এই বাজেটে নেই। কি কি জিনিসের দাম বাড়বে? আপনার সংসারে সরাসরি আঘাত। এই বাজেটের সবচেয়ে সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন জীবনে। কি কি জিনিসের দাম বাড়বে দেখুন। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় কর বাড়ছে, মানে আপনার মোবাইল বিল বাড়বে। পরিবারের সাথে কথা বলা আরও ব্যয়বহুল হবে। সিগারেট ও তামাকজাত পণ্যে কর বেড়েছে, এটা ভালো, কিন্তু একই সাথে বিভিন্ন প্যাকেজড খাদ্যপণ্যে ভ্যাট বাড়ছে। এলপিজি গ্যাস, জ্বালানি তেল এগুলোর মূল্য নির্ধারণে সরকারের ভর্তুকি কমছে, মানে রান্নার গ্যাসের দাম বাড়বে। ব্যাংক ঋণের সুদের হার বাড়বে, কারণ সরকার নিজেই ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবে। সরকার বেশি ঋণ নিলে ব্যাংকে টাকা কম থাকে, বেসরকারি খাত ঋণ পায় না, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, কর্মসংস্থান কমে। মানে এই বাজেট আপনার পেটে লাথি মারছে একাধিকভাবে। এটা অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নাই। দেশের মানুষের উপর ঋণের চাপটা আরো বাড়াবে। বিরোধী দল কি বলছে? চানাচুর থেকে ছায়া বাজেট। এই বাজেট নিয়ে বিরোধী দলের প্রতিক্রিয়া তীব্র। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন সবচেয়ে কঠিন কথাটা, এই বাজেট চানাচুরের মতো, দেখতে ভালো কিন্তু পুষ্টিগুণ নেই। শুধু এটুকুই নয়, তিনি বললেন এই বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিশালী এবং ঋণ নির্ভর। জনগণের ওপর ঋণের চাপ আরও বাড়বে। এনসিপি আরও বলেছে, ব্যাংকিং খাতে নতুন করে নৈরাজ্য শুরু হচ্ছে। ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আমানতকারীদের মধ্যে অনাস্থা বাড়ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী 8,39,000 কোটি টাকার আলাদা ছায়া বাজেট পেশ করেছে। তারা দেখাতে চাইছে এর চেয়ে কম খরচে, কম ঋণে আরও ভালো বাজেট সম্ভব। বিরোধীরা বলছে এই বাজেটে ঋণ দেওয়া হচ্ছে বলা হচ্ছে, কিন্তু ঋণ পরিশোধের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই। বিদেশি ঋণ মানে কি? সহজ ভাষায় বিপদটা বুঝুন। বিদেশি ঋণ শুনলে অনেকে মনে করেন বাইরের দেশ টাকা দিচ্ছে, ভালোই তো, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি ঋণ মানে হলো এই টাকা ডলারে ফেরত দিতে হবে, সুদসহ। ডলারের দাম যদি বাড়ে তাহলে ফেরত দেওয়ার পরিমাণও বাড়বে। গত কয়েক বছরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে। এক সময় $1 ছিল 85 টাকা, এখন 120 টাকার ওপরে। মানে আমরা যে ঋণ নিয়েছিলাম তা পরিশোধ করতে আগের চেয়ে অনেক বেশি টাকা লাগছে। এই বাজেটে নতুন করে 1,09,850 কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া হবে। ভবিষ্যতে টাকার মান আরও কমলে এই ঋণ পরিশোধ করতে আরও বেশি টাকা লাগবে। এবং সেই টাকা কোথা থেকে আসবে? রাজস্ব বাড়িয়ে, মানে আবার আপনার ওপর কর বাড়িয়ে। এটাই ঋণের ফাঁদ, একবার ঢুকলে বেরোনো কঠিন। 19 বছরের তুলনা, আগের বিএনপি বাজেট কেমন ছিল? বিএনপি বলছে 19 বছর পর আমরা বাজেট দিচ্ছি, কিন্তু একটা তুলনা করা দরকার। 2006-07 সালে বিএনপির শেষ বাজেট ছিল মাত্র 62,000 কোটি টাকার, এবার 9,34,000 কোটি। অর্থাৎ 19 বছরে বাজেটের আকার বেড়েছে প্রায় 15 গুণ। কিন্তু এই বৃদ্ধি কি মানুষের জীবন মানে প্রতিফলিত হয়েছে? মূল্যস্ফীতি কমেছে, বেকারত্ব কমেছে, সাধারণ মানুষের আয় বেড়েছে? বাস্তবতা হলো বাজেটের আকার বেড়েছে, কিন্তু মানুষের কষ্ট কমেনি। মূল্যস্ফীতি এখনও 2 সংখ্যার ঘরে, বাজার আগুন, গরিব মানুষ কষ্টে আছে। বড় বাজেট মানে বড় উন্নয়ন নয়, বড় বাজেট মানে বড় ঋণও হতে। বাজেট পেশ করা হয়েছে যে আমাদের ইতিহাসের একটা বড় সময় ধরে একটা আর্থিক ফ্যাসিবাদের অংশ হিসেবে বর্তমানেও সেই আর্থিক অব্যবস্থাপনা চলমান আছে। এবং আর্থিক অব্যবস্থাপনা যেটা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে আওয়ামী ফ্যাসিবাদ থেকে, সেটার দায় তাদেরকে অনেকাংশে বহন করতে হচ্ছে এবং দায়িত্ব অব্যবস্থাপনা থেকে ফিরায় নিয়ে আসা। এবং আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বিএনপির যেই কার্যক্রম গত 3-3.5 মাসে আমরা দেখেছি, তাতে এই সরকার আর্থিক ব্যবস্থাপনাটাকে ডিসিপ্লিন করবার বদলে পুরাতন বন্দোবস্তে, পুরাতন লুটপাটের প্রকল্প অলিগার্কির কাছে ফিরায় নেবার জন্য সে চেষ্টা করছে। এবং এটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না, কাম্য ছিল না। তো তেমন একটা সময়ে একটা বিশাল হাউস সাইজের বাজেট দিয়েছে, আমাদের এনবিআর 6,00,000-6.5 লক্ষ কোটি টাকা নাকি তুলে দেবে। এটা খুব ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব। দেশের অর্থনীতির অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, এফডিআই নাই, ব্যাংক সিস্টেমে অনিশ্চয়তা চলতেছে, সবকিছু জব ক্রিয়েশন হচ্ছে না, লিকুইডিটি ইনভেস্ট হচ্ছে না। সবকিছু মিলিয়ে হচ্ছে যে যেই অব্যবস্থাপনা চলছে, যে অনিশ্চয়তা চলতেছে, তার ভিতরে সরকারের এই খাতগুলো নিয়ে নাটক করা, বিভিন্ন রং লোকদেরকে এনে এনে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া, যার কারণে আস্থাহীনতা তৈরি হচ্ছে। ইসলামী ব্যাংকের যে অনিশ্চয়তা চলছে সেটার সাথে
সাথে আবার দেখলাম আজকে ডাচ বাংলা ব্যাংকে একই অবস্থা, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ যেটা আছে, এবিবি নেতারা এমডিরা গিয়ে ব্যাংকের যে বিএনপির গভর্নর আছে তাকে বলে আসছেন, কিন্তু তারপরে মোটামুটি একই চরিত্র দেখতে পাচ্ছি আর কি আমরা, এটা নিয়ে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না আর কি। তো সেরকম একটা অবস্থায় কিভাবে আপনি আগামী অর্থ বছরে 6.5 লক্ষ কোটি টাকা উঠাবেন, যেখানে এই কারেন্ট অর্থ বছরে আপনার টার্গেট ছিল 4 লক্ষ কোটি টাকা, আপনি উঠাইতে পারেন নাই, এখন 1 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে। তো সেই রকম রিয়ালিটিতে দেশের অর্থনীতিতে এমন কি ঘটেছে যেটা আপনি আগামী দিনে জাম্প করবে, মানে আরো কয়েক লক্ষ কোটি টাকা আপনি বেশি উঠাইতে পারবেন? পাচ্ছেন না। দেশে যেটা হবে যে আপনার একটা সংখ্যার মিথ্যাচার দিয়ে জাতিকে ধোঁকা দিতে হবে, পরিসংখ্যান ব্যুরোকে দিয়ে, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সবাইকে দিয়ে প্রচুর তথ্যের মিথ্যাচার, উপাত্তের মিথ্যাচার, সংখ্যার মিথ্যাচার করে জাতিকে ধোঁকা দিতে হবে। এবং এটা আমাদের জন্য প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় ছিল। বরং সরকার যদি অনেস্টলি দেশের অর্থনীতির অবস্থা মানুষের সামনে তুলে ধরতো, আমরা একটা ছোট বাজেট করে আমাদের খরচের সাথে কিছু যোগ বিয়োগ করে আমরা যদি একটা ছোট বাজেট করতাম যেটা বাস্তবায়নযোগ্য, যেটা আমাদের টাকা, ঋণ, ঘাটতি সবকিছু মিলে চলতে পারতো, তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো। একটা বড় সংখ্যার বাজেট দিলাম যেটা আমরা সবাই জানি বাস্তবায়ন করতে পারবো না, সেটা আসলে কি হবে, মানে এটার বেনিফিট আমার কাছে খুব বেশি পরিষ্কার না। তো বাজেট নিয়ে যখন কথা বলছি তখন আরো দুইটা ঘটনা আমাদের চারপাশে প্রচন্ড রকম দেশবাসীকে আপ্লুত করছে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের সীমান্তে আমাদের বিজিবি, বিডিআর এর জওয়ান সদস্যরা যে দুঃসাহসিক দায়িত্ব পালন করছেন, এবং প্রায় 68টা লোকেশনে দেখলাম আমাদের বিভিন্ন জেলায়, যশোর, নওগাঁ, লালমনিরহাট, পঞ্চগড়, বিভিন্ন জেলায় জেলায় দেখলাম যে এই পুশিনের চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। কয়েকশো লোককে ইতিমধ্যে চেষ্টা করা হয়েছে। বিজেপির শুভেন্দু তো দাবি করেছে যে প্রায় 5,000 লোককে নাকি ইতিমধ্যে পুশিন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আনলফুল মাইগ্রেন্ট অথবা আনডকুমেন্টেড মাইগ্রেন্টদের নামে যাদেরকে বলা হচ্ছে, এদেরকে সবাইকে বলা হয়েছে এরা অবৈধ বাংলাদেশি যারা ভারতে থাকে। তাহলে দেখেন যে অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী রাজনীতির প্রধানতম শত্রু হচ্ছে মুসলমান। তাকে এখন বাংলাদেশি নামে বলেন, পাকিস্তানি নামে বলেন, অবৈধ নামে বলেন, নাগরিক নামে বলেন, অনুপ্রবেশকারী নামে বলেন, অনেক নামে আপনি ডাকবেন, কিন্তু মূল নামটা হচ্ছে তারা আসলে মুসলমান। এটাই হচ্ছে অখণ্ড ভারত এবং হিন্দুত্ববাদী যে ফ্যাসিবাদ আছে, এই ফ্যাসিবাদের প্রধানতম উপকরণ, এবং তাকে ছাড়া তাকে এই রাজনীতিটা তৈরি করতে হবে। তা আপনার যদি মুসলমান এত বিতৃষ্ণা থাকে, ভারতবর্ষের প্রায় 19-20% মানুষ মুসলমান, তাহলে মুসলমানদের যে বর্ডারে পাকিস্তান এবং বাংলাদেশে আপনি 19-20% জমি ছেড়ে দেন, জমি ছেড়ে দিয়ে পাকিস্তানের অংশ দিয়ে দেন, সীমান্তে বাংলাদেশকে আসাম, পশ্চিম বাংলার পুরো অংশটা দিয়ে দেন, দিয়ে ভারতবর্ষের সব মুসলমানদেরকে এখানে দিয়ে দেন, তাহলে সবাই মুসলমানদের সাথে থাকলো। আপনি প্রপোর্শনেটলি সম্পত্তি দিয়ে দেন, 19% ভারতের যে ব্যাংকের রিজার্ভ আছে, জিডিপি আছে, এই পুরোটা দিয়ে দেন, দিয়ে আমরা বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা সব মুসলমানদেরকে নিয়ে নিব, আপনাদের হিন্দুদেরকে নিয়ে যাবেন। এটাই তো আপনারা চাচ্ছেন, আপনারা রংপুর বিভাগ চাচ্ছেন। তাহলে এই যে বিজিবি যে কাজটা করছে অসাধারণ, মানে দুঃসাহসিক, এবং আমার সেই রাত জাগা বিজেপির জওয়ান ভাইদের জন্য আমার স্যালুট, আমাদের দোয়া, আমাদের সবকিছু, পুরো আমাদের মন প্রাণ দিয়ে আমরা পুরো দেশ আপনাদের সাথে আছি, কারণ আপনারাই হচ্ছে লাল সবুজের পতাকার ফ্রন্টিয়ার। এই পতাকাটাকে বুকে শুধু ধারণ করছেন না, জীবনের ঝুঁকি নিয়ে, মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনারা বাংলাদেশকে প্রত্যেকদিন হেফাজত করছেন যেন আমরা নিরাপদে থাকতে পারি। অতএব পুরো বাংলাদেশিরা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের জন্য আমাদের দোয়া, সালাম, স্যালুট, সবকিছু, মন ভরা সবকিছু আপনাদের জন্য। এবং বাজেটে আমরা দেখতে চাচ্ছিলাম, যেটা আমরা পাই নাই, আমরা দেখলাম যে কিছু সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষার বাজেট কিছু বেড়েছে, কিন্তু বিজিবিকে স্ট্রেনথেন করা, বাংলাদেশের বিজেপির যে বেসিক ইনস্ট্রুমেন্ট, যে লাইটের কথা একটা বলে, যেটা দূর থেকে দেখা যায়, যে এরকম লাইট পর্যন্ত বিজেপির কাছে নাই, যেটা জওয়ানরা পড়তে পারে অথবা সীমান্তে লাগানো যেতে পারে, সীমান্তে পুশিনের চেষ্টা, অবৈধভাবে ঢোকার চেষ্টা যেগুলো করা হচ্ছে, অস্ত্রের আধুনিকায়ন করা দরকার। এবং পুরো সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা আছে, আমাদের দেশপ্রেমিক, আমাদের সীমান্তবর্তী বাংলাদেশি মানুষ যারা আছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, সামরিক প্রশিক্ষণ। সেটার জন্য আমরা এই বাজেটে স্পেসিফিক্যালি বরাদ্দ দেখতে চাচ্ছিলাম, সেটা এখনো দেখি নাই। অথবা আমরা আশা করব স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষায় যে বাজেট দিয়েছেন, এই বাজেটের একটা অংশ অবশ্যই বিজেপিকে দিতে হবে। এবং এই যে বিজেপির ভাই বোনরা যারা দিন রাত 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা সীমান্তে দায়িত্ব পালন করছেন, তাদেরকে আর্থিক সুযোগ সুবিধা, ইনসেন্টিভ দেওয়া, ছেলে মেয়েদের লুক আফটার করা, তাদের খাবার দাবারের মান বাড়ানো, তাদেরকে দিয়ে তাদেরকে একটা সম্মানজনক জীবিকা করবার জন্য যা যা করা দরকার সেটা করা দরকার। ঠিক একইভাবে 2009-এ পিলখানা গণহত্যার পরবর্তীতে যে আমাদের বিডিআর জওয়ানদের গ্রেফতার করা হয়েছে, হাজারে হাজারে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে বেতন, ভাতা, পেনশন, চিকিৎসা, সুযোগ সুবিধা সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে কম্পেনসেট করতে হবে। রাষ্ট্র এরকম একটা বড় বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীর সাথে এই আচরণ করতে পারে না। যারা বাজারে এই আলাপ ছেড়েছেন যে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, তাদের সম্ভবত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। হ্যাঁ, কোনো ধারণা নেই, তারা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এই মন্তব্য করছেন। আমি ইসলামী ব্যাংকের ইতিহাস অল্প একটু আপনাদের বলবো, তার আগে একটা আলাপ আসেন সেরে নেই, কেন এই আলাপটা বাজারে ছাড়া হলো। জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, এই মুহূর্তে এই আলাপটা বাজারে ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ এদেশের মাটিতে রাজনীতি করছেন, তারা দীর্ঘদিন ধরে 5 আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নেবার পরে রাস্তাঘাটে, ফুটপাতে, সড়ক পথে, রেলপথে যে অবাধ লুটপাট চলতো, চাঁদাবাজি চলতো, এই চাঁদাবাজি শুধুমাত্র 5 আগস্ট 2024 এই একদিনের জন্য বন্ধ ছিল। অর্থাৎ এই দিন কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই যে এই ফুটপাতের ভ্যানে যারা জামা কাপড় বিক্রি করে, সবজি বিক্রি করে, মুরগি বিক্রি করে, এদের কাছ থেকে 5 আগস্টে চাঁদার টাকা কে তুলবে। এই সিদ্ধান্ত সেদিন ছিল একটা ট্রানজাকশন পিরিয়ড। শেখ হাসিনা পালিয়ে গেল,
পালিয়ে যাওয়ার সাথে সাথে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারাও সেদিন গা ঢাকা দেয়, যার কারণে এই একটা দিন মাত্র এই চাঁদাবাজিটা বন্ধ ছিল। কেউ সেদিন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতে যায়নি। 6 তারিখ থেকে যথারীতি এই চাঁদাবাজি ঠিক পূর্বের অবস্থায় বহাল তবিয়তে আবার শুরু হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, এখানে আমি নিজে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, রাস্তার ফুটপাতে যে সমস্ত দোকানদারেরা দাঁড়িয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন, জামা কাপড় বিক্রি করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, অন্য কোনো কিছুই বন্ধ হয় নাই। চাঁদাবাজি আগের মতোই, আগে আমরা যে ভ্যান প্রতি প্রতিদিন 100 টাকা করে দিতাম, এখনো সেই 100 টাকা করে দিতে হচ্ছে, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। তো এই যে একের পর এক ঘাট দখল, হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে পত্র পত্রিকায় যখন ব্যাপক আকারে লেখালেখি হচ্ছে, যারা এই কাজটি করেছে, জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো যখন একের পর এক আসা শুরু করলো, অপরদিকে জামাতের আমির থেকে শুরু করে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এই দখলবাজির রাজনীতি থেকে বাইরে গিয়ে তারা জনগণের কাছে গিয়ে একেবারে জনগণের কাতারে মিশে গিয়ে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের সাহায্য সহযোগিতায় নিজেদেরকে নিয়োগ করলেন। এমত অবস্থায় আমরা লক্ষ্য করেছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় জামাতের চলমান কার্যক্রমকে প্রচন্ড রকমের ইতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। এই যখন অবস্থা, তখন মানুষের ভিতরে জামাতের ইমেজ সম্পর্কে একটা ব্যাপক সুধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে। এই যখন অবস্থা, তখন জামাতের যারা প্রতিপক্ষ আছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একের পর এক আসতে শুরু করেছে, তখন তারা জামাতকে চাঁদাবাজের দোষে দুষ্ট করার অভিপ্রায় এই আলাপ বাজারে এসেছে, অর্থাৎ জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে। আগে জামাত ইসলাম এবং এই জামাত ইসলামকে আমি মিলাতে পারছিলাম না, যার কারণে আমার একটু জানার আগ্রহ হলো যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাহলে কারা, এটা কি দখল নাকি পুনরুদ্ধার? আমি জানতে গিয়ে প্রথমেই 5 তারিখের পরে প্রথম আমার একটি রিপোর্ট দেখুন। 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রথম এই যে রিপোর্টটি করেছেন, সেখানে তিনি বলেছেন এস আলমের দখল থেকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধার। অর্থাৎ শেখ হাসিনা তার শাসনামলের দ্বিতীয় মেয়াদে 2017 সালের 5 জানুয়ারি ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে তার পরিবারের বাসভবন থেকে ডিজিএফআই এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট পরিচালিত একটি রেস্টুরেন্টে তাদেরকে বসিয়ে অস্ত্রের মুখে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এই খবর ওই সময় আপনারা যারা আগ্রহী পাঠক একটু দেখে নিতে পারেন। ওই সময় 2017 সালের 5 জানুয়ারি পত্রপত্রিকা আপনারা ঘাটলেই দেখতে পাবেন যে সেখানে সরকারের নির্দেশে, স্বয়ং শেখ হাসিনার নির্দেশে সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎকালীন ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং আরো কয়েকজনকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অর্থাৎ জোর করে পদত্যাগ করিয়ে পুরো ইসলামী ব্যাংকটাকে এস আলমের দখলে দিয়ে দেওয়া হয়। এস আলমের দখলে যাওয়া মানে সরকারি দলের দখলে চলে যাওয়া। তারা প্রথমে সেখানে আরস্তু খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আরস্তু খানকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরে সেখান থেকে প্রচুর অর্থ লুটপাটের ব্যবস্থা করা হয় এবং আরস্তু খানকে চাপ প্রয়োগ করা হয় যে আপনি সেখান থেকে অর্থ বের করে দিন। কিন্তু আরস্তু খান এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি দেখে, এর জনপ্রিয়তা দেখে, এর পেইড আপ ক্যাপিটাল, এর আমানত সবকিছু দেখে তিনি এখান থেকে 1টি টাকা তসরুপ করার সুযোগ দিতে রাজি হন নাই। যার কারণে আরস্তু খানকে আর সেই পদে রাখা হয়নি, তাকে অল্প কয়েকদিনের ব্যবধানে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আরস্তু খান তার এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে বলেছেন। তাহলে প্রথম আলোর এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিল তাদের কাছ থেকে 2017 সালের 5 জানুয়ারি দখল হয়ে গিয়েছিল। অর্থাৎ কোন দখলদার বাহিনী প্রকৃত মালিকের কাছ থেকে ব্যাংকটি দখল করে নিয়েছিল। এরপর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে ওই দখলদার বাহিনী একা তাদেরকে কেউ কিছু বলে নাই, তারা নিজেরা নিজেদের পিঠ বাঁচানোর ভয়ে ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে, ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে তারা ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে বিদেশে পালিয়ে চলে যায়। এটি হচ্ছে বাস্তব ইতিহাস। অর্থাৎ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ দখল করে নিয়েছিল 2017 সালের 5 জানুয়ারি, আর 2024 সালের 5 আগস্ট দখলদার বাহিনী তাদের ক্ষমতা চলে যাওয়ার কারণে তারা এই ব্যাংকটাকে ফেলে এর সম্পদগুলো লুটপাট করে নিয়ে পালিয়ে যায়। যখন পালিয়ে গেছে তখন এই ব্যাংক তারা প্রতিষ্ঠা করেছে, আবার তারা এসে হাল ধরেছে। ভঙ্গুর পরিস্থিতিতে এই ব্যাংকটাকে আবার তারা পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে। 2017 সালের আগে এই ব্যাংকের অবস্থা কি ছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন। যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন দ্য মিরর, 100 বছরের পুরনো একটি ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে 2012 সাল থেকে তারা বিশ্বের শ্রেষ্ঠ 1000টি ব্যাংকের তালিকা প্রণয়ন করে আসছে। তাদের প্রতিবেদনে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার একমাত্র ব্যাংক হিসেবে এই বিশ্বের শ্রেষ্ঠ 1000 ব্যাংকের ভিতরে নিজেদের জায়গা করে দিতে পেরেছিলেন এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুতরাং এই অবস্থায় যখন এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার ছিলেন, এই ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে ব্যাংকটা এই পর্যন্ত গিয়েছিল। সেই ব্যাংকটির ঈর্ষণীয় এই সাফল্যে এবং এর আমানত বিচারে লোভাতুর হয়ে তারা ব্যাংকটাকে দখল করে নিয়েছিল। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে ব্যাংকটা আসলে জামাত ইসলামের ছিল। ব্যাংকটা জামাত ইসলামের ছিল কিনা সেটা আমি বলছি না, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। তবে আমি কয়েকজন ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যদি আপনাদের মাথার ভিতরে থেকে থাকে তাহলে আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে যে আসলে ব্যাংকটি কারা প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে সৌদি আরবের জেদ্দায় মুসলিম দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রথমেই সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে ইসলামী ব্যাংকিং ধারার প্রবর্তন করার একটা প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরে 1974 সালে সেনেগালের রাজধানী ঢাকারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেও ঠিক একই প্রস্তাব উত্থাপন করা হয়। সেই থেকে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংকিং প্রবর্তনের জন্য এদেশের যারা ধর্মপ্রাণ মানুষ তারা আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। আপনারা যদি ইসলামী ব্যাংক উইকিপিডিয়ায় যান তাহলে এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এডিটর সাহেব উইকিপিডিয়া থেকে একটু দেখিয়ে দেন। এখানে কি বলা হচ্ছে দেখুন যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার এই যে স্বপ্ন, এই স্বপ্ন দেখেছিলেন এদেশের কয়েকজন ধর্মপ্রাণ মানুষ, তার ভিতরে বিশিষ্ট ব্যবসায়ী মীর কাসেম আলী, মাওলানা আব্দুর রহিম সহ আরো কয়েকজন। এখন বলুন মীর কাসেম আলী এবং মাওলানা আব্দুর রহিম এদের রাজনৈতিক পরিচয় কি?
এটা আপনারা জানেন। এরপরে এই যে তাদের স্বপ্ন যে বাংলাদেশে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে, কাদেরকে কি প্রতিষ্ঠা করবেন, কারা এই ব্যাংক প্রতিষ্ঠা করবে? তখন তারা অনুরোধ করলেন এম আজিজুল হককে। এম আজিজুল হক তখন তিনি অন্য একটি কনভেনশনাল ব্যাংকে দায়িত্বরত অবস্থায় ছিলেন, সম্ভবত তিনি, আমি যদি ভুল না করে থাকি, তিনি সোনালী ব্যাংকের স্টাফ কলেজে দায়িত্বরত অবস্থায় ছিলেন। তো তাকে যখন অনুরোধ করা হলো, তিনিও ছিলেন ধর্মপ্রাণ মানুষ, তিনি এই দায়িত্ব পালন করার জন্য রাজি হলেন এবং তিনি তার প্রচেষ্টায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।